এসআইআর যেটা করেছে সব মুসলিমকে তৃণমূল বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ চলে। মাইনরিটি সম্প্রদায়ের নাম, বিশেষ করে মুসলিমদের নাম কিভাবে কেটে বাদ দেওয়া হচ্ছে? এই সব নির্দেশের অধিকাংশই আসছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই সমস্ত সুযোগটা কিন্তু তাদের হাতে একটা বড় হাতিয়ার হয়ে যাচ্ছে মুসলমানদের নাম কাটার জন্য। সরকারিভাবে কোথাও নির্দেশ থাকে না, কিন্তু আমরা যদি একটু বাম জামানায় ফিরে যাই, একটা মেল আপনা মুখার্জি তার প্রায় পাশে লেগেছে পুং। এই যে ভুলের জন্য কাউকে কি ভোটার অধিকার থেকে বঞ্চিত করা যায়? ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া যায়? তাহলে কেন নির্বাচন কমিশনারকে অভিযুক্ত করা হবে না? এসআইআর নিয়ে কিন্তু বিজেপিরও অনেক অভিযোগ। এর রাজনৈতিক প্রভাব কি হবে? এর ফল কি হবে? এটা কি বিজেপির পক্ষে খুব সুবিধাজনক জায়গায় যাচ্ছে? তারা যেটা চেয়েছিল সেটাই কি তারা করতে পারছে? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন এসআইআর এখন পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে একেবারে যাকে বলে মানুষকে ত্রস্ত করে ছেড়েছে, এবং এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার একটি ঐতিহাসিক রায়ও হয়েছে। ঐতিহাসিক বলছি এই কারণে, যাতে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এমন কতগুলো নির্দেশ দিয়েছে যেগুলো অন্তত যারা মামলাকারী এবং যারা বিরোধী তাদের কিন্তু যথেষ্ট খুশি করেছে, এবং সেটা বিজেপিকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। এইটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি প্রবীণ সাংবাদিক প্রসূন আচার্যকে নিয়ে। আপনারা জানেন, সেটা অনেকেই দেখেছেন। এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে যাব আরো কিছু প্রবীণ সাংবাদিককে সামনে রেখে। আজকে আমাদের সঙ্গে এরকমই একজন প্রবীণ সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন, যার নাম কাজী গোলাম গাউস সিদ্দিকী। আপনারা অনেকেই তাকে চেনেন। কাজী গোলাম গাউস সিদ্দিকী আমার প্রাক্তন সহকর্মী শুধু নন আনন্দবাজারে। তিনি দীর্ঘদিন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক পদে ছিলেন, এবং শুধু সেটা তার একমাত্র পরিচয় নয়, তিনি নির্বাচন কমিশনকে, আমরা যখন দেখেছি, আমরা নির্বাচন কমিশন সংক্রান্ত খবর তিনি কিন্তু আনন্দবাজারের হয়ে দীর্ঘদিন কভার করেছেন। অতএব নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সম্পর্কে তিনি যথেষ্ট বেশি ওয়াকিবহাল। এখন অবসরপ্রাপ্ত কাজীদা আমাদের অত্যন্ত প্রিয় পাত্র। আমরা কাজীদাকে প্রথমেই আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কাজীদা, আজকে আপনাকে আমরা যেগুলো জানতে চাইবো সেগুলো হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের রায় এবং তার সঙ্গে বিরোধীদের নানা অভিযোগ, এবং আমরা যেটা বাস্তবেও দেখতে পাচ্ছি যে মাইনরিটি সম্প্রদায়, বিশেষ করে মুসলিম, তাদের নামের উপরে বিশেষ করে খড়গহস্ত হয়েছে নির্বাচন কমিশন নানা রকম কারণে। সেই কারণগুলো যদি আপনি একে একে বিশ্লেষণ করেন এবং তারপরে তার রাজনৈতিক বিশ্লেষণ এবং এর কি প্রভাব পড়বে আগামী পশ্চিমবঙ্গের ভোটে, এই সমস্তগুলো যদি আপনি ধাপে ধাপে আমাদের দর্শকদের সামনে আনেন। প্রথমে আমরা জিজ্ঞাসা করব আপনাকে যে মাইনরিটি সম্প্রদায়ের নাম, বিশেষ করে মুসলিমদের নাম কিভাবে কেটে বাদ দেওয়া হচ্ছে এবং তার যৌক্তিকতা কতটা? কাজীদা। হ্যাঁ, অভিযোগ এটা খুব গুরুতর। বাস্তব ক্ষেত্রেও তার একটা প্রতিফলন দেখা যাচ্ছে এইভাবে যে যেখানে যে রাজ্য জেলাগুলিকে আমরা সীমান্তবর্তী জেলা বলে চিহ্নিত করে রেখেছি এবং সত্যি সত্যি সীমান্তবর্তী এলাকা, এবং সেই এলাকায় মুসলিম জনসংখ্যা অনেক বেশি, যেমন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর। নির্বাচন কমিশনও এই বিশেষ জেলাগুলোতে, যেখানে প্রায় 50% বা তারও বেশি মুসলিম জনসংখ্যা, সেখানে বিশেষভাবে নজর দেওয়ার কথা বারবার বলছে। মজা হচ্ছে যে এই কথাটা যখন আমি বলছি তখন নির্বাচন কমিশন বলতেই পারে কই আমরা তো বলিনি। তার কারণ হচ্ছে এই সব নির্দেশের অধিকাংশই আসছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং বিভিন্ন সূত্র বলে, অথচ আমরা জানি বিভিন্ন সূত্র বলে, এবং আমরা জানি নির্বাচন কমিশন ভারতের সংবিধান অনুযায়ী একটি স্বীকৃত সংগঠন, যে সংস্থা
আমি যদি একটি কাগজ দিই তাহলে তারা রিসিভ করছেন না, কিন্তু তারা যখন কিছু অর্ডার দিচ্ছেন আমি সেটা বাধ্য হচ্ছি মেনে নিতে। হাজার হাজার মুসলিম তো বটেই, সাধারণ অমুসলিমও পশ্চিমবঙ্গের সেটা 1,25,00,000 মানুষকে ডেকেছে, সবাই তো আর মুসলিম নয়। না, হ্যাঁ, সবাই তো মুসলিম নয়, বা 58 লক্ষ যে আমরা সেটাতে পরের নাম্বার ধাপে দিতে আসবো। পারে আগে সবাই আমরা মুসলিম তা প্রথম নয়। আমরা প্রথম ধাপে মুসলিমদের নিয়ে না, আলোচনাটা আমি করে পরের ধাপে আমি আমরা আসছি হুম, আমি আসছি আমি আসছি এই প্রসঙ্গে। তো এই যে ব্যবস্থাপনা, তারপরে তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। মাথায় রাখতে হবে, স্বাধীনোত্তর বাংলা পশ্চিমবঙ্গে যেসব মুসলিম মানুষরা থেকে গেছিলেন তাদের একটা বড় অংশ 1 দশক বা 1.5 দশক আগে পর্যন্ত তাদের শিক্ষার কোনো জায়গা ছিল না। তার পরবর্তী সময়ে প্রথম প্রজন্ম, দ্বিতীয়, খুব বেশি হলে দ্বিতীয় প্রজন্ম, বিশেষ বিশেষ এলাকায় বিশেষ অর্থনৈতিক অবস্থায় যাদের অবস্থান, তাদের শিক্ষা ছিল এই। স্বভাবতই তাদের পক্ষে সব নথিপত্র জোগাড় করা বা করে রাখার মতন মানসিকতাও ছিল না, তাদের ভাবনা চিন্তার আওতার বাইরে ছিল। আমি যদি আমার কথা বলি, ধরুন নির্বাচন কমিশন বলছে 2002 সালের ভোটার তালিকার কথা। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানেন যে তখন নির্বাচন তালিকা কম্পিউটারাইজেশনের ছিল না, ফলে আপনার নাম ভুল আছে কি না আছে সেটা জানার কোনো সুযোগ আপনার ছিল না। ভোটের দিনে বা তার 1 সপ্তাহ আগে আপনারা জানতে পারতেন। তার চেয়ে বড় জিনিস যে এই নির্বাচনে, মানে ভোটার তালিকায় নাম তুলতে হবে, এই চাহিদাটাও তেমন ছিল না। তাই যে যেমন রাজনৈতিক দলরা কাউকে বলে একটু সই করিয়ে যা জমা দিত তার থেকেও অনেক বেশি ভুল হতো। আমি খুব স্বাভাবিকভাবে বলি, আমার নাম কাজী গোলাম গৌস সিদ্দিকী। 2002 সালে আমার নাম লেখা হয়েছে কাজী গেইল গৌল মিদ্দিক। আচ্ছা, একটা মানুষ কি তার একটা মানুষ কি তার নিজের নাম, তার বাবার নাম ভুল লিখতে পারে? এই অভিযোগটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে চিরকাল শোনা গেছে, এবং তার একটা বড় ভিত্তি হচ্ছে যারা কাজ করেন অফিসে তারাও বলেন, এত মশাই আপনাদের নাম খুব জটিল। অতএব বানান ভুলটা হয় ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। সেই সুযোগটা আজ নির্বাচন কমিশন খুব বড়ভাবে নিচ্ছে। ঠিক। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সাধারণভাবে যদি আপনি দেখেন, বাংলার মুসলমানদের একটি বড় অংশ, বেশিরভাগটাই তো কনভার্টেড বা হিন্দু থেকে কনভার্টেড হয়ে মুসলমান হচ্ছে। তো তাদের কারো নাম সর্দার, কারো নাম মন্ডল, কারো নাম আবার বা ধরুন মানে কি কি বলে লস্করও আছে। মানে এরকম আপনি দেখতে পারবেন হিন্দু নামের সাথে প্রচুর মিল আছে। তো এই যে মিল, অনেকটা বছর পরে, ধরুন আমি আপনাকে বলতে পারি 90-এর দশকের গোড়ায় বা 80-র দশকের শেষ থেকে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের যুবকদের মধ্যে তাদের পদবি ব্যবহার না করার একটা আগ্রহ। আচ্ছা, আজকে নির্বাচন কমিশন তার সুযোগ নিচ্ছে। আমি স্পেসিফিক একটা উদাহরণ দিতে পারি। আকাশবাণীর সাংবাদিক শাহজাহান সিরাজ, তাদের পৈতৃক সাবনেম হচ্ছে সর্দার, কিন্তু সে বহু কষ্ট করে কোর্টে এফিডেভিট করে সবকিছু করে যা আইনগত ভাবে তার নাম শাহজাহান সিরাজ করেছে, সে পদবিটি বাদ দিয়েছে। আজ তাকে হিয়ারিং এর নোটিশ দেওয়া হচ্ছে। খুব আরো স্পষ্ট করে বলা ভালো যে
এই যে নামের তালিকা মানে ভোটার তালিকা তৈরি হয়, সেখানে আমার ভূমিকা শুধু ফর্মটা ফিল আপ করে সই করা, ছাপার কোনো অধিকার নেই, আমার ভেরিফাই করার কোনো অধিকার নেই। অতএব তাঁরা যা লিখে দিচ্ছে আমাকে তাই মানতে হচ্ছে, এবং তার ভিত্তিতে আজকে আমাকে নথি জোগাড় করতে হচ্ছে। মানে আমি গোলাম গেউল কিনা, আমার বাবার নাম কাজী আবুল হাসেম কিনা, আমাকে তার নথি জোগাড় করতে হবে। এই যে নথি জোগাড়, তার মধ্যে আপনি সাধারণভাবে কি ভোটার আই কার্ড, প্যান কি নাম বলে আমাদের আধার কার্ড, আর বড়জোর একটা ওই গ্রামে 100 দিনের কাজ করে তার রসিদ, এর বাইরে তাদের কাছে কিছু নেই। আপনি বলতে পারেন জমি সম্পত্তি, কতজনের জমি সম্পত্তি আছে, নেই। এই সমস্ত সুযোগটা কিন্তু তাদের হাতে একটা বড় হাতিয়ার হয়ে যাচ্ছে মুসলমানদের নাম কাটার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে নাম কাটবো যদি নির্বাচন কমিশন মনে করে, তাহলে যতক্ষণ না কাটা হচ্ছে, যতক্ষণ না ফাইনাল লিস্ট বেরোচ্ছে, ততক্ষণ আপনার কোনো এখতিয়ার নেই কোনো কিছু করার। আপনি জানতেও পারছেন না তারা কি করছে। ফলে আপনি যে পরবর্তী পদক্ষেপ নেবেন সেই সুযোগটাও নেই, শিক্ষা নেই, ফলে আগে অন্যান্য ভাবে জানার কোনো চেষ্টা নেই। ফলে এটা অনেক সুযোগ সুবিধা হচ্ছে। আরো একটা জিনিস হচ্ছে, ছেলেদের নাম যাচ্ছে, তাদের মধ্যে একটা যোগাযোগ আছে, কিন্তু মেয়েদের নাম বাদ দেওয়ার ফলে যেটা হচ্ছে গোটা পরিবারটা প্যানিকই হয়ে যাচ্ছে। এই যে প্যানিকই হচ্ছে, তার ফলে কি হচ্ছে, যে নথি আছে সেই নথিও তারা সময় মতন প্রেজেন্ট করতে পারছে না, কারণ মানসিক ভাবে তাদের মাথায় ঢুকে গেছে এই বোধহয় আমাদের বাংলাদেশে পাঠিয়ে। এই সুযোগ সুবিধাগুলো নেওয়া হচ্ছে। শেষ যে কারণটি আমি বলতে পারি, সরকারিভাবে কোথাও নির্দেশ থাকে না, কিন্তু চিরকালই আমরা চাকরির ক্ষেত্রে যেটা দেখেছি, সেটা নির্বাচনের ভোটার তালিকার ক্ষেত্রেও দেখেছি, যে একটা অংশকে বাদ দিয়ে, সেই অংশটা কারা, সে হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের। আপনি বলবেন সংখ্যালঘু, আমি বলবো দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, কারণ প্রায় 30% মতো মানুষ আছেন এখানে মুসলিম জনসংখ্যা। এই পদ্ধতিটা চিরকালীন রয়ে গেছে, সেটাও একটা কার্যকর ভূমিকা পালন করছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ আপনি একটা প্রসঙ্গ আপনি নিয়ে এলেন, এবং প্রত্যেকটা খুব তথ্য খুব সুন্দরভাবে আপনি দিলেন। এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা এখন দেখতে পাচ্ছি, শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলা তো বটেই, অন্য রাজ্যেও, সেটা হচ্ছে মহিলারা। এবং সেই মহিলাদের নিজেদের নাম তোলার জন্য যে কাঠখড় পোড়াতে হচ্ছে, এবং প্রায় অসম্ভব কাজ হয়ে যাচ্ছে এক একটা, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামে থাকে, আপনি যাদের কথা বললেন, যে সমস্ত পরিবারের কথা বললেন, এই সমস্যাটাকে যদি আপনি একটু ভালো করে বিশ্লেষণ করেন আমাদের দর্শকদের জন্য। আবারও আমি সেই কথাটাই বলবো যে ভোটার তালিকায় নাম তোলার আগ্রহ আগে 2002 সালে কেন, মানে 90-এর দশকের গোড়া পর্যন্ত ছিল না। এখন সেই আগ্রহটা বাড়ছে, কিন্তু তাদের হাতিয়ার হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল, তাছাড়া তাদের কোনো পথ নেই। এবং যখনই সে একটি রাজনৈতিক দলের আশ্রয় নিচ্ছে নাম তোলার জন্য, তখনই সে চিহ্নিত হয়ে যাচ্ছে সেই দলের লোক হিসাবে। আমরা যদি একটু বাম জামানায় ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে বাম জামানায়ও ভোটের আগে নির্বাচন পরিচালনা করে ইলেকশন কমিশন, কিন্তু কার্যকর ভূমিকাটা তো সিইও নেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা নেন। আপনাদের মনে আছে কিনা জানি না, দেখবেন ভোটার তালিকা অনেক নাম লাল কালি দিয়ে কাটা থাকতো। এখন লাল কালি দিয়ে কাটা হয় না ঠিকই, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আপনি দেখবেন যে আপনাকে ভোট দিতে দেয়া হচ্ছে না। এই ঘটনাটাও ঘটে মুসলিমদের ক্ষেত্রে বেশি। এইটা আমি আপনাকে বলতে পারি না, লাস্ট পার্লামেন্ট ইলেকশন এরকম ঘটনা আমার জানা আছে। ভোটারদের তালিকায় নাম ছিল, বুথে গেছে,
বুথে গিয়ে বলছে না আপনি ভোট দিতে পারবেন না। এরকম অন্তত 4-5টা তো ঘটনা আমার আছে। আরো একটা মজার তথ্য আপনাকে দিই, যে আপনি আগেই বলেছেন যে নির্বাচন কমিশন আমি নিয়মিত কভার করতাম। হ্যাঁ, সেটা আমরা তো দেখেছি। আপনার কাছে আমরা যেতাম নির্বাচন বুঝতে, যে কি হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে বুঝছে, এটা সংক্রান্ত কোনো তথ্য চাইলে আপনার কাছে যেতাম আমরা। হুম। বলা ভালো, ওই সময়ে একাই একমাত্র ব্যক্তিত্ব ছিলাম যে নির্বাচন কমিশন প্রায় প্রতিদিন কভার আনন্দবাজার, করতাম, কেউ হ্যাঁ, আপনি করতো না। নিয়মিত যেতেন, আপনি না, আনন্দবাজারে বাংলার নিয়মিত। সাংবাদিকতা জগতেও করতো না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আবার নামের বানান ভুলে আমি তো। একটু দর্শকদের একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, দর্শকদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কাজীদা নির্বাচন কমিশনে এতই যেতেন যে আমরা অফিসে আমাদের সহকর্মীরা অনেক সময় হাসাহাসি করতাম যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও এই মানুষটা রোজ নির্বাচন কমিশন অফিসে যায় কেন। তো এটা নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম যে এতটাই তিনি সম্পৃক্ত ছিলেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে। কাজীদা শুরু বলুন। হ্যাঁ, তো আবার আমি সমস্যার কথা বলছি যে আমি যখন নির্বাচন কমিশন যেতাম তখন আমার নামের বানান ভুল ছিল। আমি 2002 সালের কথা বলছি না, পরবর্তী সময়ের কথা। দুজন সিও পেরিয়েছে যাদের টেনিয়রে, আমি তাদের কাছে যতবার বলেছি দাদা নামটা একটু ঠিক করে দিন, আমি এই ফর্ম ফিল আপ করে আপনার কাছে দিচ্ছি, তাদের একটাই বক্তব্য ছিল, এইটা দেবেন তো, দেখবেন আপনার দুটো অক্ষর উড়ে গেছে, জন্ম তারিখটা বাবার জন্ম তারিখ চলে এসছে, আপনার নয়। এরকম ঘটনা ঘটছে। আমাদের স্বপন মুখার্জি ইউএনআই এর যা কাজ করতেন, তার তিনি কলকাতা প্রেস ক্লাবের সভাপতি হয়েছিলেন, SWAPAN, স্বপন, বাংলা এসছে স্বপ্না মুখার্জি, আচ্ছা। একটা মেল স্বপ্না মুখার্জি, তার প্রায় পাশে লেগেছে পুং। হুম, ভাবুন এবারে। হুম, আমাদের আরেক টেলিগ্রাফের আরেক সহকর্মীর বড়দাদা, তিনি GIS এর, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন, তার বাড়ির ঠিকানা এসছে 333, না রাস্তার নাম বা কনস্টিটিউশন নাম কিচ্ছু নেই। তো এইগুলো যে হচ্ছে, এতে কিন্তু মুসলিমরাও সাফার করছে, হিন্দুরাও সাফার করছে, এটা অন্য একদম, জিনিস। একদম, কিন্তু আমি একদম। যেটা বলতে চাইছি যে একজন শিক্ষিত মানুষ অথবা একটা হিন্দু সম্প্রদায়ের কেউ এলে, কারো কাছে এই তথ্যটা এলে, সে তার পড়শিকে জিজ্ঞেস করে বুঝতে পারেন যে আমি এটা কি করব। প্রত্যন্ত গ্রামের মুসলিম মহিলাদের এবং যারা নিত্যদিন মাঠে কাজ করেন, তাদের কাছে এত সময়ও নেই, তাদের বুদ্ধিতে আর কেউ নেই। যেটা ফলে আমার তাদের সমস্যাটা প্রতিদিন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কাজীদা, হ্যাঁ আপনি বলুন। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন কভার করেছেন। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের এরর, এই ধরনের ক্লারিক্যাল এরর, যেটা যেটা মানুষ নিজেরা করেনি, যারা করেছে নির্বাচন কমিশনই করেছে, তাদের লোকজনই করেছে, আপনার নামের বানান ভুল বা এরকম লক্ষ লক্ষ লোকের নামের বানান বা তার বাবার নামের বানান, এগুলো যে লক্ষ লক্ষ ভুল হয়েছে, এই যে ভুলের জন্য কাউকে কি ভোটার অধিকার থেকে বঞ্চিত করা যায়, ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া যায়? না, ভারতের আইন বলছে, সংবিধান বলছে যে যিনি ভারতের বৈধ নাগরিক এবং 18 বছর বয়স হয়েছে, তারা সবাই ভোটাধিকার পেতে বাধ্য, তারা পাবে, তাদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না যতক্ষণ না আপনি প্রমাণ করতে পারছেন সে 18 বছরের কম বয়স অথবা সে ভারতীয় নাগরিক নয়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি আপনাকে। আমরা সমাজ জীবনে, কর্মজীবনে, সব জায়গায় আমরা কি দেখি, আমরা ভুল করলে আমরা পানিশড হই, শাস্তি পাই। কিন্তু নির্বাচন কমিশন লক্ষ লক্ষ মানুষের এই সর্বনাশটা করছে, তাহলে কেন মানে মুখ্য নির্বাচনী কমিশনার, তার চাকরি যাবে না, তার কেন সাজা হবে না? আমি তো এই প্রশ্ন তুলি। একটা আমি পকেট মার, তার বেলায় সে একটা পকেট মার কিন্তু একটা জীবন নষ্ট করে না, একটা পরিবার ধ্বংস করছে না। আমাদের পশ্চিমবঙ্গে SIR অন্তত 50 জনের বেশি লোক মারা গেছে, তার মানে 50টা পরিবার ধ্বংস হয়ে গেছে। একটা পকেট মার কিন্তু পার্সটা নিয়ে নেয়, সে কিন্তু একটা পরিবারকে ধ্বংস করে না। এইটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা ঘটছে।
তাহলে কেন নির্বাচন কমিশনারকে অভিযুক্ত করা হবে না? মজা হচ্ছে, আমাদের গভর্নমেন্ট একটা আইন করে দিয়েছেন, এই আইন তাকে রক্ষা কবচ নিয়েও দেওয়া একটা হয়েছে তাকে, প্রশ্ন আছে। হ্যাঁ, এবং মানে পথ চলে যাওয়ার পরেও তিনি ইমিউন আমৃত্যু থাকবেন। তিনি এই ভারতের রক্ষা কবচ রাষ্ট্রপতি, পাবেন। হ্যাঁ, এটা ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নেই, রাজ্যপালেরও নেই। হ্যাঁ, নেই, চিফ জাস্টিসেরও নেই। কি করে হয়? সেইখান থেকে বোঝা যায় যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা হবে। এবং বারবার আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বারবার ঘুষপেটিয়া কথাটা ইউজ করছেন। আর কি বলছেন? বলছেন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের আমরা চিহ্নিত করে বের করবো। খুব ভালো কথা। কোন বিদেশি আমার দেশে থাকবে এটা আমিও মেনে নিই না, মানে আমাদের সুযোগ সুবিধা অধিকার নেই, এটাতে আমিও নেই। যখন ভারতবর্ষের শীর্ষতম দুই পদাধিকারী এই কথা বলেন, স্বভাবতই প্রশাসনে থাকা মানুষজন, তাদের মাথায় কিন্তু এটাকে রাখতে হয় যে, বিশেষ করে আইএএস আইপিএস অফিসারদের, যে আমরা কিন্তু ওদের নিয়ন্ত্রণাধীন, আমরা কিন্তু রাজ্য সরকারে কাজ করি ঠিকই, মূল নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে, তাদের উপর একটা প্রভাব পড়ে। আপনি যদি খুব ভালো করে দেখেন পশ্চিমবঙ্গের প্রতিদিনের যে ঘটনা প্রবাহ, যদি বা অন্যান্য যে রাজ্যগুলিতে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে হচ্ছে, সেখানে এসআইআর নিয়ে কিন্তু বিজেপিরও অনেক অভিযোগ। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যে বিজেপি শাসিত রাজ্যে যেটা বিহারে করা সম্ভব হচ্ছিল, সেটা বাদ দিয়ে দাও, লক্ষ লক্ষ লোক বাদ দিয়ে দাও, আপনি ডকুমেন্টস দিচ্ছেন, ডকুমেন্ট আপলিফট হচ্ছে না কেন? আপনি সারা দেশ জুড়ে এত বড় একটা ব্যবস্থাপনা করবেন, তাহলে হ্যাঁ ম্যাচ করছে না, আপলিফট হচ্ছে না, আলাদা কথা। আপনার লিঙ্ক ফেলিওর কেন হবে? আপনি যখন অল্প সময়ে সব কাজটা করতে চাইছেন, তাহলে আপনার দায়িত্বটা কোথায়? এই এর দায়ভাগ কার? একটি মানুষকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খাটাবেন, ভারতের কোন সংবিধানে বলেছে এই অধিকার? তো এইগুলোকে আমি জানি না কেন প্রশ্ন উঠছে না। এই প্রশ্ন আজকে ওঠা উচিত বলে আমার মনে হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে মুসলিম বললেই ভুল হবে। যেমন আপনি ধরুন মতুয়াদের কথা, তারা তো দীর্ঘদিন ভারতে আছেন, তারা তো দীর্ঘদিন আবার দিয়েছেন। তো আজকে আপনি সিএএ এর কথা বলছেন, প্রথম যখন ইলেকশন কমিশন নোটিফিকেশন করলো সিএএ সার্টিফিকেট থাকবে, এই কথার উল্লেখ ছিল না। যেই প্রধানমন্ত্রী ঘুরে গেলেন, হোম মিনিস্টার ঘুরে গেলেন, পশ্চিমবঙ্গে অভয় দিয়ে গেলেন, তারপরে সিএ ঢুকলো। আমার আপত্তি নেই, বরং আমি ওয়েলকাম করছি, সিএ হলে ভালো। কিন্তু আপনি সিএ তে কজনকে নাগরিকত্ব দিতে পেরেছেন? 300-র একটু বেশি। হ্যাঁ, তো কজনকে আছে? তো 50 লক্ষর বেশি। একইভাবে দেখুন, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে, তাদেরও কিন্তু মুসলমানদের মতনই হাল, তাদেরও কিন্তু নাম প্রচুর পরিমাণে বাদ যাচ্ছে। ঠিক। আমি তফসিলি সম্প্রদায়ের কথা বলছি না, কিন্তু মাথায় রাখবেন, আমি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের কথা, শিডিউল ট্রাইবের কথা বলছেন আপনি, এসটি। হ্যাঁ, তাহলে তারা কি আমাদের, তারা তো ভূমিপুত্র, তাদের আর কি সার্টিফিকেট লাগবে, কি যাচাই করতে হবে? তাদেরকে কেন আনতে পারছি না? তাদেরকে আমরা আদার ক্যাটেগরিতে রেখে দেবো। ভাই, তিনি কি ভারতীয় নাগরিক নন? যেটা আপনারা যখন ইলেকশন কমিশন কভার করতেন, তখন আমরা আপনাদের কাছ থেকে বারবার যেটা শুনতাম, সেটা হচ্ছে ইলেকশন কমিশন চায় আরো বেশি বেশি করে যাতে লোক ভোট দিতে আসে, ভোটার হয়, এবং তার জন্য তারা বিজ্ঞাপন করতো, প্রচার করতো, ট্যাবলো নামাতো, বিভিন্ন রকম টিভিতে ইয়েতে বিজ্ঞাপন, কার্টুন ইয়ে করা হতো। হ্যাঁ, অমুক দাদা তমুক দিদি আহ্বান করছে। মানে একটা উদ্দেশ্যই বোঝা যেত যে তারা বেশি বেশি লোককে চাইছে ভোটার তৈরি করতে। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে এই প্রক্রিয়াটা একেবারে উল্টে গেল, যে নির্বাচন কমিশন চাইতে শুরু করলো যে লোকটা যাদের না
ভোটার লিস্টে নাম তোলে, নাম কাটো, এরা আরো কমে যায়। এটা কেন হলো? আমি একটু একটু পেছনে একটা কথা বলে নি। এই যে ভোটার তালিকায় আরো বেশি করে ভারতীয় নাগরিক আসুন, তার ব্যবস্থাপনা করার জন্য নির্বাচন কমিশন দুটো নির্বাচনের আগে তারা একটা ব্যবস্থা করেছিল, আগামী বছরও 1 জানুয়ারি 18 বছর কোন ছেলেটি বা মেয়েটির বয়স হবে তার একটা তালিকা করে রাখতো। মানে বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়েছিল। হ্যাঁ, আর এইখানে হচ্ছে, আমি সরাসরি বলতে বাধ্য হচ্ছি যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যখন নির্বাচন কমিশন, তখন তো নাম বাদ দিতে হবে। তখন তো নাম বাদ দিতে হবে। কার নাম বাদ দেওয়া যাবে? আপনি তাকেই মারবেন যার শরীরে ক্ষমতা নেই বা রাজনৈতিক ক্ষমতা নেই, এবং যাকে সহজে সমাজে মানে একঘরে করা এবং মেরে ফেললেও কারো কিছু যাবে আসবে না সেই সম্প্রদায়ের মানুষকে। স্বভাবতই মুসলিমরা তার সব টার্গেট। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে শুধু মুসলিম না, এই তো বললাম আপনাকে, আদিবাসী সম্প্রদায়, আদিবাসী আপনি জানেন মতুয়া, হ্যাঁ, যে সবার করে। হ্যাঁ, তো এদের মধ্যেও কিন্তু বিজেপির প্রচুর প্রভাব আছে, প্রচুর প্রভাব আছে অনেক জায়গাতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কয়েকটা জায়গা বাদ দিলে বাকিটাতে হয়তো নেই, নতুন করে কিছু কিছু জায়গায়। উত্তরবঙ্গে আদিবাসীদের মধ্যে তো বিজেপির প্রভাব সব থেকে বেশি, মানে সেটা তো আমরা জানি হ্যাঁ, একদম। উত্তরবঙ্গে আছে, আমাদের হ্যাঁ, ভীষণ। আমাদের বাঁকুড়া পুরুলিয়াতেও বাঁকুড়া কিছুটা আছে। পুরুলিয়া আছে, কিন্তু এই উত্তরবঙ্গে ভীষণ এটা আদিবাসীরাই বাড়ছে, প্রায় দাঁড় করিয়ে বাড়ছে, রেখেছে। কিন্তু বাধা হচ্ছে আমার ঝাড়খণ্ডের তো সেটা ঝাড়গ্রাম এলাকায় তো নেই, সেখানেও তো আদিবাসীরা আছে। তো মানে বিষয়টা হচ্ছে এই যে আমরা সেই লোকগুলোকে আনছি না, বরং সেগুলোকে বাদ দিতে চাইছি। এই বাদ দেওয়ার লক্ষ্যটাই হচ্ছে যে আমি ভোট সংখ্যাটা যতটা কমাতে পারবো যে কোনো লোকের, তাতে আমার প্রতিযোগিতাটাও অনেক সহজ সরল হবে। এবং হ্যাঁ, বলুন। না, আমি যেটা আপনাকে এর পরের প্রসঙ্গটাতে ঢুকতে চাইছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের সময় অনেকটা কমে এসছে, আমরা পরের প্রসঙ্গে যে এই যে সারা পশ্চিমবঙ্গে এবং অন্য রাজ্যে, বা আমি পশ্চিমবঙ্গটাই ধরছি, যে এই যে এসআইআর এর যে আহ, এই যে তাণ্ডব বলা যেতে পারে, যে তাণ্ডবের ফলে যে একটা ক্যাওস তৈরি হয়েছে, একটা বিপুল ক্যাওস তৈরি হয়েছে, কোথাও বিক্ষোভ হচ্ছে, কোথাও রাস্তা অবরোধ হচ্ছে, এর রাজনৈতিক প্রভাব কি হবে, এর ফল কি হবে? এটা কি বিজেপির পক্ষে খুব সুবিধাজনক জায়গায় যাচ্ছে? তারা যেটা চেয়েছিল সেটাই কি তারা করতে পারছে? আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, বরং পশ্চিমবঙ্গের বিগত পার্লামেন্ট ইলেকশনের হিসেব যদি আপনি দেখেন, তাহলে দেখবেন শহরাঞ্চলে বিজেপির প্রভাব ছিল গ্রামাঞ্চলের চেয়ে বেশি। কিন্তু একটি লোককে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের এই যে বারবার হেয়ারিং এ টাকা, বারবার লাইনে দাঁড়ানো, এবং একটা টেনশন যে এই আমার নামটা বাদ পড়ে গেল, এই নাম, এইটার কিন্তু একটা খুব খারাপ প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। মতুয়া ভোট বাদ গেছে, মুসলিম ভোট খুব বেশি নাম এখনো পর্যন্ত বাদ দিতে পারেনি। যদি আপনি মানে এতে দেখেন, মালদা, মুর্শিদাবাদ, শুধুমাত্র উত্তর 24 পরগনায় সংখ্যাটা একটু বেশি। পশ্চিমবঙ্গে বিধানসভায় মুসলিম লীগ মাত্র 2বার এসছে, বাকি কিন্তু সব সেকুলার পার্টিকেই মুসলিমরা সমর্থন করে এসেছে। যেটা বলছিলাম, বছর 3 ধরে আমাদের না পাওয়ার যে ক্ষোভ, সেটা গ্রামে গঞ্জে একটি স্ট্রং গ্রুপ অফ মুসলিম পিপল, এডুকেটেড মুসলিম পিপল, তারা এইটা একটা প্রচার চালাচ্ছিল, এবার একটা বিকল্প পথে যেতে হবে। এসআইআর যেটা করেছে, সেটা আমার ব্যক্তিগত ধারণায় সব মুসলিমকে এক কাট্টা করে দিয়েছে তৃণমূলের পক্ষে। যদিও তারা বিশ্বাস করে তৃণমূল বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ চলে, তথাপি তারা
তৃণমূলকেই ভোট দিতে বাধ্য হবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আমি ধন্যবাদ। সাম্প্রতিককালেও বেশ বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও একই মত পোষণ করেন। ধন্যবাদ কাজীদা। আমাদের সময় এই স্বল্প সময়ে আমাদের এটা করতে হয়। আপনার খুব সুন্দর, আপনি বললেন, অনেক তথ্য সমৃদ্ধ একটি আজকে আপনি আপনার এই বক্তব্য আপনি উপহার দিলেন আমাদের দর্শকদের। আমি দর্শকদের কাছে অনুরোধ করব, আপনাদের যা মতামত, আপনারা সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা সহমত হন বা সহমত না হন, আপনারা আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা এই মতামত লিখবেন। এবং যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং কাজীদা, আপনি আপনার গুরুত্বপূর্ণ আপনার এই আলোচনায় আপনার মূল্যবান সময় দিয়ে আজকে যোগ দিয়েছেন, সেই জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে নমস্কার। এবং এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা আরো চালিয়ে যাব, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার।